30,000 কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন। বাস্তবায়নের গতি বাড়াতে না পারায় হতাশ পরিকল্পনা উপদেষ্টা। 1000 কোটির প্রকল্পে পরামর্শকের পেছনেই 400 কোটি টাকা খরচ করেছে এনবিআর, অযৌক্তিক বলছে টিআইবি। গেল এক বছরে বাজার ছেড়েছেন 41,000 বিনিয়োগকারী। আস্থা ফেরাতে ব্যর্থ কমিশন, প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ। স্বাগত ৭১ বিজনেসের সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 17 মাসে উন্নয়ন প্রকল্পের গুণগত মানে পরিবর্তন আনতে পারলেও সাফল্য আসেনি বাস্তবায়নে। সংশোধিত এডিপি অনুমোদনকালে এমন হতাশা প্রকাশ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এনইসি সভা শেষে জানান, রাজনৈতিক অনিশ্চয়তায় দেশে প্রত্যাশা মাফিক বিনিয়োগ হচ্ছে না। এদিন 30,000 কোটি টাকা কমিয়ে 2 লাখ কোটি টাকার সংশোধিত এডিপির অনুমোদন দেওয়া হয়। রাকিব আল জাবেদের রিপোর্ট। দায়িত্বের শুরু থেকেই অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল ও বাস্তবায়নের মান বাড়াতে বাড়তি নজর দেয় অন্তর্বর্তী সরকার। ফলে গতি হারায় উন্নয়ন কাজ। শুধু তাই নয়, বাজেট বরাদ্দেও হ্রাস টানেন অর্থ উপদেষ্টা। কিন্তু 6 মাস না যেতেই আবারও বড় সমন্বয় করা হলো এডিপি বরাদ্দে। আর্থিক সংকট, অর্থনৈতিক কর্মকাণ্ড, নির্বাচন সহ নানা অজুহাতে 2,30,000 কোটি টাকা থেকে যা নামানো হলো 2 লাখ কোটিতে। এত বড় কাটছাট হয়নি স্মরণকালের মধ্যে। এনইসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কাজের গুণগত মান ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। আমরা চাই উন্নয়নের গুণগত মানও যেমন বাড়ুক, আবার উন্নয়নের ব্যয় এডিপির আকারও যেমন বাড়ুক। এখন আমরা একটা বেশি করতে গিয়ে এই ট্রানজিশন পিরিয়ডে একটু হোঁচট খাচ্ছে বলে এডিপির আকার ছোট হয়েছে। এবার বরাদ্দ কমানোর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শীর্ষ 10 প্রকল্পে, যেখানে অর্থ ছেঁটে ফেলা হয়েছে 91% পর্যন্ত। এ সময় উন্নয়ন কর্মকাণ্ডের সাথে অর্থনীতির যোগসূত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, রাজনৈতিক অনিশ্চয়তায় ব্যবসা ও বিনিয়োগের পরিস্থিতি খানিকটা নাজুক। তবে সুধার কমানো গেলে ব্যবসায়ীদের আস্থা ফিরবে বলেও জানান তিনি। রাজনৈতিক অস্থিরতা আছে, যে কারণে ক্ষতি হচ্ছে। তবে এডিপির আকার ছোট হয়েছে বলেই যে অর্থনীতির যে মন্দা ভাব একটু দেখা যাচ্ছে, সেটা যে শুধু এই কারণেই তা না। বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ যদি হতো তাহলে এই এডিপি ছোট হলেও কোনো অসুবিধা হতো না। বিনিয়োগ বাড়লে এমনিতেই অনেক কর্মসংস্থান বাড়তে পারত। চলতি অর্থ বছরের সংশোধিত এডিপিতে মোট প্রকল্প রাখা হয়েছে 1330টি, আর গুরুত্ব আমলে নিয়ে বরাদ্দ কমানো হয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। রাজস্ব আদায় বাড়াতে 1000 কোটি টাকা ব্যয়ে নেয়া এনবিআর এর প্রকল্পে 400 কোটি যাচ্ছে পরামর্শকের পেছনে। আর প্রযুক্তি সরঞ্জাম কেনা হচ্ছে আরও 300 কোটি টাকার। 5 বছর মেয়াদে এই প্রকল্প অর্থায়ন করছে বিশ্বব্যাংক। বিশ্লেষকরা এই ব্যয় নিয়ে খুব একটা প্রশ্ন না তুললেও টিআইবি মনে করে, অযৌক্তিক খরচের বড় সুযোগ রাখা হয়েছে এইখানে, যা বাস্তবায়নে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে রোববার। রাষ্ট্রের ব্যয় মেটাতে প্রধান নির্ভরতা রাজস্বে। তবে জিডিপির তুলনায় সেই আয়ে বাংলাদেশ পিছিয়ে যে কোনো দেশের চেয়ে। এই দৈন্যতা কাটাতে বেশ কয়েক বছর ধরেই একের পর এক উদ্যোগ নিচ্ছে সরকার। কিন্তু কয়েক দফায় মোটা অঙ্কের অর্থ ব্যয় হলেও তাতে লাভ হয়নি খুব একটা। উল্টো চ্যালেঞ্জে পড়ছে আদায় কার্যক্রম। তাই এবার প্রযুক্তিগত উন্নয়নের অজুহাতে ধার কর্য করে 1000 কোটি টাকার বিশেষ এক প্রকল্প রাজস্ব বোর্ডের হাতে। 2030 সালের জুনে শেষ হতে যাওয়া ওই প্রকল্পের নাম অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের সক্ষমতা বৃদ্ধিকরণ, যাতে মোট ব্যয় হচ্ছে 1009 কোটি টাকা। এই অর্থের প্রায় পুরোটাই ঋণ হিসেবে দিচ্ছে বিশ্বব্যাংক। তবে আশ্চর্যের বিষয় হলো, প্রকল্পে মোট ব্যয়ের 40% বা 400 কোটি টাকায় ব্যয় হচ্ছে পরামর্শকদের পেছনে, যাকে সহজভাবে দেখছেন না টিআইবির নির্বাহী পরিচালক। প্রথমত, যে ডিজিটাইজেশনের নামে ইতিমধ্যে এনবিআর কেন্দ্রিক যে বিনিয়োগ হয়েছে, যে অর্থ ব্যয় হচ্ছে, সেটা কেন কার্যকর হলো না সেটা আমার দেখতে হবে, সেটা বের করতে হবে। এবং তার পিছনে কারা দায়ী, সেখানে বিশ্বব্যাংক কিন্তু ছাড় পাবে না। সেই কারণে সেটা হবে না, কোনো দেওয়া হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে প্রকল্পের নামে কনসালটেন্সি যেটা করা হচ্ছে, সেটি আমার দেশীয় যে এক্সপার্টিজ আছে, আমি মনে করি যে এর তুলনায় 25% টাকায় আমাদের দেশীয় যারা এক্সপার্টিজ আছে তারা এই
জাতীয় রাজস্ব বোর্ডকে পুরোপুরি ডিজিটাইজেশন এন্ড টু এন্ড অটোমেট করে দিতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার তো উদ্দেশ্য হলো যোগ্য পরামর্শক নিয়োগ দেওয়া, যাতে আমি কাজটা ওদের থেকে আদায় করতে পারি, যে কাজটা আমার প্রয়োজন। আমার সিস্টেমটা তারা ডেভেলপ করে দিয়ে যাবে না। তো সেই কাজটা ছেড়ে দেশীয় পরামর্শ হোক বা বিদেশি পরামর্শ হোক, যোগ্যতার ভিত্তিতে যদি নিয়োগটা হয় তাহলে আপনি ভ্যালু ফর মানি পাচ্ছেন, নাহলে তো ওই টাকাও অপচয় হওয়ার একটা সম্ভাবনা হবে। এনবিআর মনে করছে এই প্রকল্পের মাধ্যমে বাড়বে প্রযুক্তিগত দক্ষতা, কমবে দুর্নীতি। তবে ব্যয় ব্যবস্থাপনার হিসেব বলছে ভিন্ন কথা। 400 কোটি টাকার পরামর্শকের বাইরে 300 কোটিই চলে যাচ্ছে প্রযুক্তি সরঞ্জাম কিনতে। এছাড়া কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবদ ব্যয় হবে আরও 50 কোটি টাকা। সফটওয়্যারের লাইসেন্স ফি, ইন্টারনেট বিল, সেমিনার, কনফারেন্স, গাড়ি ভাড়া, উৎসব ভাতাসহ নানা খাতেও রাখা হয়েছে মোটা বরাদ্দ। আর হিসাবের অতিরিক্ত থাকছে আরও 88 কোটি টাকা। এখানে যারা কাজ করবেন ওই কাজের জন্য অতিরিক্ত বেনিফিট দেওয়া হবে। যদি তাই হয় তাহলে এই সমস্ত মহার্ঘ ভাতা, শিক্ষার জন্য ভাতা, আবার ট্রেনিংয়ের জন্য ওখানে বাজেট দেওয়া আছে, এইগুলো প্রয়োজনটা কতটা, সেটা নিয়ে প্রশ্ন করতে পারে। যে ডিজাইনটা করা হয়েছে প্রকল্পে, সেটাকে আমি মনে করি যে নিরপেক্ষ দেশের এক্সপার্টিস দিয়ে পরখ করা উচিত, যাচাই করা উচিত এর মধ্যে যথার্থতা আছে কিনা। সেটা কনসালটেন্সি খাতেই হোক বা অন্য যে খাতগুলো ধরা হয়েছে সবগুলি যৌক্তিক কিনা, বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এটি বাস্তবায়নে রোববার বিসিএস কর একাডেমির মহাপরিচালককে প্রকল্প পরিচালক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়। মইনুল হাসান, ৭১, ঢাকা। চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার মেয়াদ। সেই হিসাবে ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৬ মাসের মতোই প্রণোদনা সুবিধা পাবেন ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানিকারকরা। সোমবার এই নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী পণ্য ও খাত ভেদে এই হার ৩ থেকে সর্বোচ্চ 10%। এর মধ্যে চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র ব্যাকের বিকল্প হিসেবে ১.৫% নগদ সহায়তা দেওয়া হবে। ইউরো অঞ্চলে রপ্তানিকারকদের জন্য বিদ্যমান সহায়তার সঙ্গে অতিরিক্ত 0.৫% বিশেষ প্রণোদনা থাকবে। তবে এই সুবিধা পেতে বরাবরের মতোই সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহি নিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা সম্পন্ন করতে হবে। চলতি মাসের প্রথম 11 দিনে দেশের রেকর্ড $133 কোটি পাঠান প্রবাসীরা, যা গেল বছর একই সময়ের চেয়ে 81% বেশি। সব মিলিয়ে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত দেশে এলো $1,707 কোটি, যা গেল অর্থ বছরে একই সময়ের চেয়ে বেড়েছে 21%। এদিকে আজ 10 বাণিজ্যিক ব্যাংক থেকে $8.10 লাখ কিনল বাংলাদেশ ব্যাংক। আন্তঃব্যাংক স্পট মার্কেট থেকে ডলার কেনা হয়। সেই হিসেবে চলতি মাসে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট $69.80 লাখ কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গেল এক বছরে প্রায় 41,000 বিনিয়োগকারী হারিয়েছে পুঁজিবাজারে। একই সাথে শূন্য শেয়ারধারী বেড়েছে প্রায় 25,000। পতন হয়েছে সার্বিক সূচকেও। দীর্ঘদিনের এই সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। বলছেন সমাধানে প্রয়োজন সমন্বিত, কার্যকরী ও যুগোপযোগী সংস্কার। মিসবাহ হাসানের রিপোর্ট। ২০১০ সালে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করেন আলমগীর হোসেন। গেল ১৪ বছরে জমিজমা ও স্বর্ণ অলংকার বিক্রি করে খাটিয়েছেন প্রায় কোটি টাকা। কয়েক মাস আগ পর্যন্ত সব কোম্পানি মিলিয়ে পুঁজি ছিল ৩৭ লাখ। তাই ক্ষতি কাটিয়ে উঠতে সব লগ্নি করেন একীভূত হওয়া 5 ব্যাংকের শেয়ারে। কিন্তু শূন্যের ঘোষণায় মাথায় আকাশ ভেঙে পড়েছে এই বিনিয়োগকারীর। হঠাৎ করে একদিন আমি দেখি যে আমার ব্যাংকের শেয়ারগুলা শূন্য ঘোষণা করছে। তো এই দেখা তো আমি আর মনে হইতেছে যে আমার আর চোখে মুখে আমি কিছু দেখতেছি না, এইগুলা কি। শুধু আলমগীর নয়, গেল এক বছরে তার মতো শূন্য শেয়ারধারীর সংখ্যা ছাড়িয়েছে 40,000। সিডিবিএল এর তথ্য বলছে এই সময়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিষ্ক্রিয় হয়েছেন 66,322 জন বিনিয়োগকারী। এর মধ্যে বন্ধ হয় 42,220 জনের বিও হিসাব। এছাড়া শেয়ার শূন্য বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে 3,69,000-এ, যা ইতিহাসে রেকর্ড। চাকরি জীবনের সমস্ত টাকা সহ 2 কোটি টাকার উপরে লস হয়েছে। সারা বাংলাদেশের যখন সমস্ত লোক পুঁজিবাজারে প্রায় 98% লোক যেখানে ক্ষতিগ্রস্ত,
তাদের পক্ষে যখন আমি যুদ্ধ বা লড়াই করছি তখন আমি আর নিজের কথাটা ভুলে গেছি। সিডিবিএলের এই তথ্য পুঁজিবাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য যথেষ্ট। তবে এর বাইরে ডিএসির তথ্য বলছে গেল এক বছরে প্রধান সূচক খোয়া গেছে প্রায় 200। ডিএসিতে প্রতিদিন গড়ে লেনদেন হয় 450 কোটির নিচে। আমরা একটা ধরেন দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেলাম, একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে আমরা ঘুরছি। এটা থেকে বেরোতে একটু সময় নেবে। উত্তরণ উপায় হচ্ছে যে আমরা খুব কুইকলি যত বেশি পরিমাণে ভালো কোম্পানি আনতে পারবো বাজারে, ততই বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণটা কমে আসবে। বিশ্লেষকদের মতে 5 ব্যাংকের একীভূতকরণ, 9টি আর্থিক প্রতিষ্ঠান সহ নতুন কমিশনের অনিয়মের বেড়াজালে আটকে যান বিনিয়োগকারীরা, যাতে আস্থার বদলে বরং অনিশ্চয়তা বাড়ে পুঁজিবাজারে। তাই সমস্যা সমাধান না হলে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবের শঙ্কায় সংশ্লিষ্টরা। এতগুলো জিনিস, এতগুলো প্রেশার যদি একবার একটা জায়গায় আসে, এই প্রেশার নেওয়ার মতো পরিস্থিতি তো আসলে তৈরি হয়। খারাপ আইপিওর বন্যায় স্টক এক্সচেঞ্জ সয়লাভ, সেখানে ভালো শেয়ার খুঁজে পাওয়াই এখন কঠিন। সেই জিনিসগুলোর কারণে মার্কেটের যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেক কমে গেছে। গেল এক বছরে বিনিয়োগমুখী করতে নতুন কোনো প্রতিষ্ঠান যুক্ত হয়নি পুঁজিবাজারে। মিসবাহ হাসান, 71, ঢাকা। রাজশাহীর বানেশ্বরের গুড়ের হাট, যার সুখ্যাতি দেশ জুড়ে। চলতি মৌসুমে এই হাট থেকে 200 কোটি টাকার বেশি বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ। দর্শক, দেখে আসবো এই নিয়ে একটি প্রতিবেদন। রাজশাহীর বানেশ্বর গুড়ের হাট। সকাল সকাল এভাবেই খেজুর গুড়ের পসরা সাজাতে ব্যস্ত ব্যবসায়ীরা। খানিক বাদে জমে উঠবে বেচাকেনা। জেলার সবচেয়ে বেশি খেজুর গাছ পুঠিয়া, দুর্গাপুর, বাঘা ও চারঘাট উপজেলায়। এসব অঞ্চল থেকে সংগ্রহ করা টাটকা খেজুর রসে তৈরি গুড়ের সুখ্যাতি দেশ জুড়ে। মানভেদে যা বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা কেজি দরে। গাছ হচ্ছে আমার 70টা, গুড় লাইছি 100 কেজি, আর দাম পাইছি 180 টাকা। গুড়ে পরিপূর্ণ এখন, এই কারণে বাজারটা কম। এই হাটের বেশিরভাগ ক্রেতা দেশের বিভিন্ন স্থান থেকে আসা আড়তদার ও পাইকার। তারা বলছেন এবছর গুড়ের দাম মোটামুটি স্থিতিশীল, তবে সপ্তাহ ব্যবধানে কেজিতে গড়ে 10 টাকা ওঠানামা হয়, যা স্বাভাবিক। তাই খুচরা বাজারেও গুড়ের দামে তেমন ওঠানামা নেই। আমরা দিচ্ছি 165, 70, 80, তাহলে বলেন তো লাভ হবে না কেন? যেটা যেমন গুড় সেটা তেমন দাম, লাভ হচ্ছে ভাই। এখন গুড়ের দাম একটু বেশি তো। এবার গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,000 মেট্রিক টন। ধারণা করা হচ্ছে উৎপাদন হবে আরও বেশি, যেখান থেকে চলতি মৌসুমে 200 কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। আমাদের রাজশাহী জেলাতে 200 কোটি টাকার খেজুরের গুড়ের মার্কেট আছে, এবং এই বছর আমাদের টার্গেট আছে যে 10,000 মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় খেজুর গাছের সংখ্যা 11 লাখের বেশি। প্রতিটি গাছ থেকে গড়ে 25 লিটার রস পাওয়া যায়, যা থেকে প্রায় 10 কেজি গুড় তৈরি হয়। আর এই খেজুর শিল্পের সাথে যুক্ত 50,000-এর বেশি চাষি। রাশিদুল হক, রুশো, 71, রাজশাহী। রেকর্ড উচ্চতায় পৌঁছালো বৈশ্বিক স্বর্ণের দাম। গোল্ড প্রাইস অর্গানাইজেশনের সবশেষ তথ্য অনুযায়ী আউন্স প্রতি দাম ছাড়িয়েছে $4,600। ডলারের পতন ঘটায় বিনিয়োগকারীদের কাছে বেড়েছে স্বর্ণের চাহিদা। অন্যদিকে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও কমানোর শঙ্কা, সাথে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে নড়ে বড়ে অবস্থার ফলে আবারও দাম বেড়েছে ধাতুর। দুই দশকের সর্বনিম্নে নেমেছে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সৃষ্টির হার। গেল বছর দেশটিতে নতুন করে কর্মসংস্থান হয়েছে প্রায় 6 লাখ, যা 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া আগের বছরের তুলনায় 16 লাখ কম। এজন্য ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য অভিবাসন নীতিকে দুষছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন নুসরাত মমি। 2025 সালে প্রত্যাশার চেয়েও অনেক ধীরগতিতে এগিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার। দেশটির শ্রম বিভাগের তথ্য বলছে গেল বছর 5,84,000 কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা 22 বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ 2024 সালেও দেশটিতে কর্মসংস্থান হয় 22 লাখ মানুষের। অর্থনীতিবিদদের মতে ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতি এবং কঠোর অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়ছে শ্রমবাজারে।
দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে দেখা যায় ডিসেম্বরে কৃষি বহির্ভূত খাতে কর্মসংস্থান হয় মাত্র 50,000। গেল বছরের শুরুতে মাসে গড়ে প্রায় 1,22,000 নতুন চাকরি সৃষ্টি হলেও মে থেকে নভেম্বরে এটি নেমে আসে মাত্র 32,000-এ। সবচেয়ে বেশি চাকরি সৃষ্টি হয় সামাজিক ও স্বাস্থ্যসেবা খাতে, এরপর সামান্য কর্মসংস্থান বৃদ্ধি পায় আর্থিক খাতে, বিপরীতে চাকরি হ্রাস পায় উৎপাদন খাতে। আর সরকারি খাতে কর্মী ছাঁটাই করে ট্রাম্প প্রশাসন, ফলে পদ খালি হয় 2,74,000। নীতি নির্ধারকদের মতে আমদানিতে উচ্চ শুল্ক আরোপের ফলে ব্যবসায়ীদের ভবিষ্যৎ পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে মজুরি বাড়ালেও নতুন নিয়োগ দিচ্ছে না প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে কঠোর অভিবাসন নীতির ফলে কমেছে কর্মীর যোগান, যা নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। এই সংকট 2024 সালে শুরু হলেও 25 সালে আরও প্রকট হয়েছে। অর্থনীতিবিদদের মতে শ্রমবাজারে গতিশীলতা ফেরাতে প্রতি মাসে 50,000 থেকে 1,20,000 কর্মসংস্থান তৈরি করতে হবে। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।